শুভ সময় প্রিয় দর্শক, বিলেতের জানালায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লন্ডন থেকে। আমি মসলিউদ্দিন খোকন। আপনারা জানেন, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগ ও তার সমমনা দলগুলিকে বাইরে রেখেই এই নির্বাচনটি কি হবে কি হবে না, হলেও কিভাবে হচ্ছে, এ নিয়ে এখন প্রচুর জল্পনা কল্পনা চলছে। সংশয়ের কথা এখনো বলছেন, আর মাত্র 2 সপ্তাহ বাকি নির্বাচনের। তবুও দেশে বিদেশে সরকারের নিরপেক্ষতা নিয়েও বিভিন্ন কথা হচ্ছে। আমরা এ নিয়ে মোটামুটি আজকের আলোচনাটা আমাদের নিয়ে থাকবেই। আরেকটি কথা খুব শোনা যাচ্ছে যে বাংলাদেশে আমেরিকা বা আরো কিছু রাষ্ট্র থাকতে পারে সাথে, তারা এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চায়, যেমনটা তারা ইরাকে, লিবিয়াতে এবং আফগানিস্তানে করেছিল, করে তাদের স্বার্থ হাসিলের জন্য তাদেরকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছেন। এমন একটি সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা আছে নির্বাচন পরে। আমরা এই নিয়ে আলোচনা করবো আজকে। আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের অনেকে পরিচিত বীর মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক ও যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতির সাথে যিনি সম্পৃক্ত, আমাদের শ্রদ্ধেয় ডক্টর নুরুন নবী। জনাব নুরুন নবী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি যেমনটি বলছিলাম, বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। আসলে নির্বাচন হবে কি হবে না এখনো এ নিয়ে সংশয় আছে। সংশয় প্রকাশ করছে কেউ কেউ, যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে সংশয় থাকার আর কোনো সুযোগ নেই। আপনি কি মনে করেন, আগামীতে নির্বাচনটি কি হচ্ছে, হলে কেমন হবে, আর আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনটি গ্রহণযোগ্যতা কেমন পাবে কিনা, আর অথবা আওয়ামী লীগের ভোটারদের অবস্থান কি হতে পারে এই নির্বাচন? যদি ধন্যবাদ আমাকে আপনার এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার অনুষ্ঠানে আমাকে সম্পৃক্ত করার জন্য। আপনি যে বিষয়টা সিলেক্ট করেছেন এবং যেটা উল্লেখ করলেন, এটা সত্যিকারে টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি, টক অফ দ্য ওয়ার্ল্ডও বলা যেতে পারে। কারণ সারা বিশ্বেই বর্তমানে আলোচনা হচ্ছে যে বাংলাদেশে 12 তারিখে ইলেকশন হবে কি হবে না। এটা নিয়ে যেমন দেশের অভ্যন্তরে মানুষের মধ্যে সংশয় রয়েছে, তেমনি বহির্বিশ্বে বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের ব্যাপারে যে সমস্ত রাষ্ট্রের ইন্টারেস্ট রয়েছে তাদের মধ্যেও। তো প্রথমত এই নির্বাচনটা কিসের নির্বাচন? নির্বাচনটা হলো অবৈধ সরকারের একটা অবৈধ নির্বাচন। নির্বাচনের অর্থ কি? অর্থটা হলো যে জনগণ একটা ভোটের মাধ্যমে, নিরপেক্ষ ভোটের মাধ্যমে তারা তাদের মতামত প্রকাশ করে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, রাষ্ট্র কে চালাবে, কে ক্ষমতায় বসবে। তো এখানে আমরা সবাই জানি যে এই অবৈধ সরকার বাংলাদেশের প্রতিষ্ঠাতা যে দলটি আওয়ামী লীগ, যে দলটি ক্ষমতায় ছিল 17 বছর 20 বছর, এবং যাদের বর্তমান সমর্থক গত কয়েকটা ইলেকশনে তাদের সমর্থন ছিল প্রায় 40 to 50%। বর্তমানে এই সরকারের অবৈধ কর্মকাণ্ডের জন্য সেই সমর্থন বেড়ে হয়েছে 60 to 70%। তো যে নির্বাচনে জনগণের 60 to 70% লোক অংশগ্রহণ করতে পারবে না, আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, তারা ভোট দিতেও পারবে কিনা, কারণ যে সমস্ত ভয়ভীতি দেখানো হচ্ছে। তো সেইটা কিভাবে একটা নির্বাচন হতে পারে, সেই নির্বাচনটা কিভাবে এই বর্তমান সরকার বা তাদের সমর্থকরা কিভাবে জাস্টিফাই করবে? তো কাজেই এইটা একটা কোনো গণতান্ত্রিক নির্বাচন নয়, এটা একটা পাতানো খেলা। এবং এই যে ষড়যন্ত্রকারী যে প্রধান যে ইউনূস, ডক্টর ইউনূস, যাকে ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশি এবং দেশি মুক্তিযুদ্ধ বিরোধী তাকে ক্ষমতায় বসিয়েছে, সেই ক্ষমতায় এসেই তার একমাত্র লক্ষ্য হলো আজীবন ক্ষমতায় থেকে কিভাবে তার হিংসাপরায়ণ কাজগুলো, প্রতিশোধমূলক কাজগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে নিতে পারে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সেইটা হলো তার লক্ষ্য। অর্থাৎ সে এই নির্বাচনটা দিয়েছেই কিভাবে ক্ষমতায় থাকা যায়, কিভাবে আজীবন ক্ষমতায় থাকবে। যেমন আমরা সবসময় বলি যে সে অবৈধ সরকার, অনির্বাচিত সরকার।
এই তকমাটা কাটানোর জন্য সে এই যে অবৈধ এবং অনির্বাচিত সরকার, এইটা কাটানোর জন্য সে যদি এই 12 তারিখের যে কোনো নির্বাচনই হোক না কেন, যে ধরনের যেই ফলাফল বিএনপি জিতুক আর কি বলে যে জামাতে ইসলামী জিতুক বা যারাই জিতুক, এইটার মাধ্যমে ইউনূস এই অবৈধ অনির্বাচিত সরকারের তার অপবাদটা সে ঘুচাতে পারবে। আর এইখানে বিএনপি এবং জামাত, যেটা আপনার টকের যে টাইটেল, যে কে হবে প্রধানমন্ত্রী, যেই প্রধানমন্ত্রী হোক না কেন, উইনার হবে ইউনূস। কারণ তার যে মেগা প্রজেক্ট যেটা বলেছে মেটিকুলাসলি ডিজাইন করে সে ক্ষমতায় এসেছে বা শেখ হাসিনা সরকারকে অপসারণ করা হয়েছে, সেই মেটিকুলাসলি ডিজাইনের বিভিন্ন ষড়যন্ত্র আছে, বিভিন্ন অপশন আছে। মানে ইউনূস নিজকে দাবি করছে যে সে আন্তর্জাতিক খেলোয়াড়। সেটাই প্রমাণ করার জন্য তার সত্যিকারেই তার ষড়যন্ত্রের বিভিন্ন অপশন আছে। ধরেন এই যদি আমরা বিভিন্ন সিনারিও আলাপ করি, এই নির্বাচনে যদি জামাত জিতে ইউনূস বেনিফিটেড হবে, তার একটা অপশন আছে। এই নির্বাচনে যদি বিএনপি জিতে, তারও সে কিভাবে ক্ষমতায় থাকবে, কিভাবে রাষ্ট্রপতি হবে, সেই অপশন আছে। যেমন এক্সাম্পল দেই যে গত বছর সে লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে একটা MOU সাইন করেছে, যেখানে সে তারেক জিয়া তার সাথে একমত হয়েছে, বিএনপি যদি জিতে তাহলে তারেক জিয়া হবে প্রধানমন্ত্রী, জামাতের তখনকার যে এগ্রিমেন্টটা, জামাতের যে আমির সে হবে ডেপুটি প্রাইম মিনিস্টার, আর ইউনূস হবে রাষ্ট্রপতি। আর আমরা জানি যে ইউনূসের মেইন সাপোর্টার হলো জামাত। সেই জামাত যদি জিতে অবধারিতভাবে, এবং এটা মানে বিয়ন্ড কোশ্চেন, ইউনূস হবে রাষ্ট্রপতি, অথবা সে প্রধানমন্ত্রী বা বর্তমান ক্ষমতায় সে থাকতে পারে। কারণ এই যে গণভোট হচ্ছে, মানে ব্যাপারটা এত কমপ্লেক্স যে সবকিছু নিয়ে আলোচনা করতে গেলে একটু ধৈর্য ধরে আলোচনা করতে হয়। যেমন এই নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচন, যারা আরেকটা আছে জুলাই সনদের পক্ষে হা বা না, এটাও খুবই গভীর ষড়যন্ত্র করে চাতুরি এর মাধ্যমে এই জিনিসটা সেট আপ করা হয়েছে। আমি যেটা বলি যে এই জুলাই সনদের হা ভোটে যদি জিতে বেনিফিশিয়ারি হবে ইউনূস, না ভোটে যদি জিতে বেনিফিশিয়ারি হবে ইউনূস। যদি আপনি প্রশ্ন করেন সেটা কিভাবে হয়, যে দুইভাবেই যেটাই হোক না কেন সে জিতবে, তার কারণ সিম্পল। যদি হা ভোট হয় তাহলে তো বাংলাদেশের আমূল পরিবর্তন হবে, শাসনতন্ত্র থাকবে না, মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না, তারা বাংলাদেশকে মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র করতে পারবে, যে কোনোভাবে তারা এটাকে সংশোধন করতে পারবে। আর যদি না ভোট হয় তাহলে ইউনূস ইলেকশনের রেজাল্টকে রিগিং করবে, সেটা নিয়ে আমি আলোচনা করব যে কিভাবে রিগিং করবে। আর যদি না ভোট হয় সেখানে সে জিতবে, এই জন্য বলবে যে এই ইলেকশন ঠিক মতো হয় নাই, বিভিন্ন অজুহাতে রেজাল্ট বাতিল করে দিবে। আর একটা যে যদি হা ভোট হয় তাহলে এই যারা নির্বাচিত হবে তারা পরের দিনই ক্ষমতা যাবে না। ইউনূস যে বলে যে সে আন্তর্জাতিক খেলোয়াড়, তার প্রমাণ যে 12 তারিখে যদি ইলেকশন হয়, ধরে নিলাম ইলেকশন হলো, তাহলে তো 13 তারিখেই নতুন সরকার গঠিত হবে, তার তো বিদায় নেওয়ার কথা। সে মার্চ মাসে জাপানে যাবে তত্ত্বাবধায়কের সরকারের উপদেষ্টা হিসাবে, সেটা সে স্কেজুল করে রেখেছে। কেন? তার তো মার্চ পর্যন্ত তো ক্ষমতায় থাকার কথা না। তার মানে তার একটা ষড়যন্ত্র আছে যে সে যে কোনোভাবেই হোক সে ক্ষমতায় থাকবে। আর যদি জিতে, ওই সনদেই প্রভিশন আছে যে যারা নির্বাচিত হবে জাতীয় সংসদে তারা কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বার হিসেবে নির্বাচিত হবে। 6 মাস নাকি 9 মাস তারা এই শাসনতন্ত্র, গঠনতন্ত্র, বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা করবে। 9 মাস পরে বা 6 মাস পরে তারা সরকার গঠন করবে। তার মানে ইউনূস তার প্ল্যানের মাধ্যমেও যদি সে জিতে তাহলে সে আরো 6 মাস থেকে 9 মাস ক্ষমতায় থাকবে। তো আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে নির্বাচন, এটা অবৈধ সরকারের অবৈধ নির্বাচন,
যেখানে যে বাংলাদেশের জনগণের 60-70% ভোট ভোটার পার্টিসিপেট করতে পারবে না। আওয়ামী লীগের মতো দল, যে দল বা কি বলে বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে, যে দলের সভাপতি ছিলেন বঙ্গবন্ধু, তারা যখন পার্টিসিপেট করতে পারবে না, সেটা অ্যাকসেপ্টেবল হবে না। আর তারপরে এই যে আমি যেগুলো আলোচনা করলাম, যে এটা কোনো বাংলাদেশের নির্বাচনের অর্থ কি, যে নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলনে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, দেশ শাসিত হবে গণতন্ত্রের মাধ্যমে। এই নির্বাচন হলে যদি হয়, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। যদি নির্বাচন না হয়, তবুও হবে না। তো কাজেই এই নির্বাচন একটা প্রহসনের নির্বাচন। এটা বাংলাদেশের জনগণ অ্যাকসেপ্ট করবে না, বিশ্ববাসী অ্যাকসেপ্ট করবে না, আর বিশেষ করে প্রতিবেশী। ইন আদার ওয়ার্ডস, যে বাংলাদেশের এই ক্রাইসিসে যারা স্টেক হোল্ডার, তারা সবাই বলছে এই নির্বাচন জনগণের আশার আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে না। আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচিত হয়, সেই নির্বাচন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে না, বিশ্ববাসীর কাছেও অ্যাকসেপ্ট হবে না। আমি এখানে থামি, আপনার প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে সারা বিশ্বে এই নির্বাচন হয়তো গ্রহণ করবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক একভাবে এক এক সময় এক ধরনের কথা বলা হয়। কখনো আপনার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন বারবার, আবার এটা কখনো কখনো ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলে যাচ্ছেন কোথাও কোথাও তাদের পক্ষ থেকে যে অন্তর্ভুক্তিমূলক অর্থ হচ্ছে যে জনগণের অন্তর্ভুক্তি, দলের অন্তর্ভুক্তি নয়। এখানে এইসব তাদের এই অবস্থান পরিবর্তনকে নিয়ে অনেকেই বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ মদদেই এই সরকার নির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে। তার বিভিন্ন কারণ হচ্ছে যে আমেরিকা চাচ্ছে বাংলাদেশে একটি খুবই দুর্বল এবং একটা পুতুল সরকার প্রতিষ্ঠা করা, যেমনি ভাবে তারা ইরাকে করেছে, যেমনি ভাবে তারা আফগানিস্তানে করেছে। সে একটা দুর্বল সরকার হলে সেখানে তাদের জন্য কাজ করা সুবিধা হয়। তো সেই লক্ষ্যকে সামনে রেখে তারা যে কাজটি করবে সেটা হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করে তার ফলাফলটা এমনভাবে নির্ধারণ করবে যেন একটি একক সংখ্যাগরিষ্ঠতা কেউ না পায়। সেক্ষেত্রে এটি কোয়ালিশন সরকার হবে। কোয়ালিশন সরকার মানেই দুর্বল সরকার। সে দুর্বল সরকার নড়বড়ে থাকবে, তারা বাহিরের হস্তক্ষেপ তারা এখানে সহ্য করতে বাধ্য হবে। আরেকটি পদ্ধতি, এরপরে তারা যেটা করবে সেটা হচ্ছে একজনকে প্রধানমন্ত্রী করবেন যিনি আমেরিকার কথার মতো চলতে বাধ্য হন। বিভিন্ন পদ্ধতিতে তারা তাকে যত সহজে বাধ্য করা যেতে পারে তাকে এমন লোককে তারা বাছাই করবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তারা, যেটি আপনি গণভোটের কথা বলছিলেন, গণভোটের মাধ্যমে তারা বাংলাদেশের শাসন ব্যবস্থার বেশ কিছু পরিবর্তন এনে, সংবিধান কিছু পরিবর্তন এনে তারা চাচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে দিবে। তো এই রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে তারা বাংলাদেশে একটি সমান্তরাল, একটি দ্বৈত শাসন ব্যবস্থা কায়েম করতে চায় এবং তারা তাদের লোককে রাষ্ট্রপতি হিসাবে বসিয়ে বিভিন্নভাবে তারা সেই দলকে, যারা ক্ষমতায় থাকবেন সেই দলকে প্রধানমন্ত্রীকে চাপের মধ্যে রাখবেন এবং তাকে দিয়ে, প্রেসিডেন্টকে দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করবেন। আমরা এই তিনটি বিষয় আলাদা আলাদাভাবে একটু আলোচনা আপনার কাছ থেকে মূল্যায়ন জানার চেষ্টা করব। যেটি প্রথম বললাম, নির্বাচনকে প্রভাবিত করে তারা ফলাফল নির্ধারণ করার চেষ্টা করবে যেন সংখ্যাগরিষ্ঠতা কোনো দল না পায়। আর এইটিকে বাস্তবায়ন করার জন্য মূলত তারা আওয়ামী লীগকে আসতে দিচ্ছে না। আওয়ামী লীগ যদি নির্বাচনে যায় তাহলে এখানে দুটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হবে, আওয়ামী লীগ বনাম বিএনপি, এবং যারাই জিতবে সেখানে সারা দেশের মানুষ এই দ্বিমুখী হয়ে যাবে এবং সেখানে শক্ত একটি, যেমন শক্ত সরকার হবে, শক্ত বিরোধী দল তৈরি হবে। এই আওয়ামী লীগকে এখান থেকে বাদ দিয়ে মূলত জামাতকে এখানে প্রতিদ্বন্দ্বিতায় এনে এমন একটি সিচুয়েশন তৈরি করা যেন সেখানে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায়। এই বিষয়ে আপনার মূল্যায়নটা কি? আপনি যথার্থই বলেছেন। তারা যে কাজটা করতে যাচ্ছে, বাংলাদেশে একটি পুতুল সরকার বর্তমানেও আছে, সেটাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই প্রচেষ্টা হচ্ছে, এই ষড়যন্ত্র হচ্ছে। এখন কি হচ্ছে দেশে? এখন তো কোনো দেশপ্রেমিক, সার্বভৌমত্বে বিশ্বাসী কোনো সরকার নাই। ইউনূস ক্ষমতায় বসে ডে 1 থেকে
আমেরিকা সহ পাকিস্তান যা চাচ্ছে তাই সে দিয়ে দিচ্ছে। যত ধরনের এগ্রিমেন্ট, কোনো দুটো দেশের ভিতরে, সার্বভৌম দেশের ভিতরে যখন চুক্তি হয়, সেগুলোর চুক্তির ভিতরে যে ক্লজগুলো থাকে সেগুলো ওপেন টু অল, সেগুলো নিয়ে ডিসকাশন হয় পার্লামেন্টে বা দেশের ভিতরে। কিন্তু আমেরিকার সাথে যে কতগুলো এগ্রিমেন্ট করা হয়েছে, তা বলা হয়েছে যে এগুলোর শর্তগুলো ডিসক্লোজ করা যাবে না। হোয়াট ইজ দিস? দুটো সার্বভৌম দেশের ভিতরে চুক্তি হবে, সেটা ক্লোজ করা যাবে না। তারপরে চিন্তা করেন যে আমরা তখন আলোচনা করছিলাম যে 12 তারিখে নির্বাচন হবে, 9 তারিখে ইলেকশনের 3 দিন আগে আমেরিকার সাথে একটি চুক্তি হবে। এটা কি ধরনের চুক্তি? যে জাতীয় নির্বাচন হবে, জাতীয় সরকার গঠন হবে, এটা তাদের প্ল্যান। সেই নির্বাচনের 3 দিন আগে কেন গোপন চুক্তি? এটা তো ইলেকশনের পরে যে সরকার আসবে তারা তো করতে পারে। তো এই সমস্ত এক্সাম্পল আছে যে আমেরিকা চায়, পাকিস্তানিরা চায় বাংলাদেশে একটা ব্যানানা রিপাবলিক প্রতিষ্ঠিত হোক, যারা উঠতে বসতে, আপনি যেটা উল্লেখ করছেন, তাদের কথা শুনবে। এবং শেখ হাসিনাকে কেন উৎখাত করা হয়েছে, তার সরকারকে? সে এই বিদেশি শক্তি, বিশেষ করে আমেরিকা, উনি তো প্রকাশ্যেই বলেছেন যে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল, চিটাগাংয়ের কন্ট্রোল চেয়েছিল, এবং তাকে বলা হয়েছিল, এবং কে বলেছিল সেটাও আমরা অনুমান করতে পারি, যে তুমি এগুলো মেনে নিলে আজীবন ক্ষমতায় থাকতে পারবে। শেখ হাসিনা এই ক্রাইসিসের অনেক আগে একাধিকবার বলেছে, আমি এই প্রস্তাবে রাজি হই নাই এবং আমি হতে পারি না। আমি বাংলাদেশের জনগণের প্রতিনিধি, বঙ্গবন্ধু প্রতিষ্ঠাতা বা বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা, আমি এই শর্তে আমি রাজি হই নাই, যার ফলে তাকে যেতে হয়েছে। তো এগুলো তো নতুন না, এই সরকার এসেই সেই কাজগুলো তারা করছে। আমরা জানি সেন্ট মার্টিনের কন্ট্রোল আমাদের কাছে নাই। আমরা জানি চিটাগাংয়ের পোর্টের দখলদার বা দেখভাল বা দায়িত্ব একটা বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে কয়েকদিন আগে। তারপরে আমরা এটাও জানি যে রাখাইনের সেফ করিডোর দেওয়ার জন্য প্রায় 100-150 মাইল আমাদের কন্ট্রোলে নেয়, বিদেশিদের কন্ট্রোলে। তো এগুলো থেকে কি প্রমাণ হয়? প্রমাণ হয় যে এই সরকার বিদেশি শক্তির পরামর্শে চলে। বিশেষ করে আমেরিকা এই শেখ হাসিনা সরকারকে সরানোর পিছনে ছিল, সেটা অনেক প্রমাণ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে, আমেরিকার যে প্রেসিডেন্ট, যে গত বছর 2024-এ আমেরিকার একটা এজেন্সি ইউএসএইডের থেকে $29 মিলিয়ন ডাইরেক্টলি বাংলাদেশে গেছে, $21 মিলিয়ন ভারতের মাধ্যমে গেছে। অর্থাৎ আমেরিকার একটি এজেন্সি থেকে একটি বছরে $50 মিলিয়ন বাংলাদেশে গেছে ক্যাশ, শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। আর এছাড়া তো আরো এজেন্সি রয়েছে, যেমন ধরেন IRI, তারপরে ডিপ স্টেট, তারপরে ডিএনসি, অনেক ধরনের সংগঠন। এছাড়া রয়েছে বিদেশি শক্তি, পাকিস্তান, কাতার, টার্কি। তো এই যে মিলিয়নস অফ ডলার বাংলাদেশে ক্যাশ গিয়েছে, সেই টাকাগুলো কোথায় গিয়েছে? সেগুলো তো আকাশেও যায় না, সেগুলো পানিতেও যায় না, সমুদ্রেও যায় না। সেগুলো গিয়েছে মানুষের পকেটে। কাদের পকেটে গিয়েছে? সেই টাকা দিয়ে টোকাইদেরকে হায়ার করা হয়েছে, সন্ত্রাসীদেরকে হায়ার করা হয়েছে, বামপন্থীরা পেয়েছে, বুদ্ধিজীবীরা পেয়েছে। এই ষড়যন্ত্র করে এই সরকারটা এসেছে। এবং আপনি যে সিনারিও উল্লেখ করলেন নির্বাচনের ব্যাপারটা, সেইটাকে পার্মানেন্ট করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য এই ধরনের ষড়যন্ত্র, এই নির্বাচন। কিন্তু একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না, যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের ব্যাপারে স্টেক হোল্ডার অনেক দেশ, অনেক শক্তি। বাংলাদেশের এই ক্রাইসিসে স্টেক হোল্ডার যেমন ভারতের কথা আমাদের উল্লেখ করতেই হবে। আমরা উই আর সারাউন্ডেড বাই ভারত। আমেরিকার কথা আমরা আলোচনা করছি। এছাড়া রয়েছে চায়না, এছাড়া রাশিয়া, পাকিস্তান, বার্মা। তো এই সমস্ত স্টেক হোল্ডারদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, কে কিভাবে বাংলাদেশকে কন্ট্রোল করে তাদের যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, সেই দিকে
তারা কন্ট্রোল করতে পারবে, যেটা আপনি উল্লেখ করলেন। তো সেই জন্যই এই নির্বাচনের মাধ্যমে যে তকমাগুলো আমরা দেই যে এটা অনির্বাচিত অবৈধ সরকার, সেইটা কাটানোর জন্য যে না একটা নির্বাচন, এবং তারা যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, ইউ আর এক্স্যাক্টলি রাইট। কেন এই কথা বলে? যখনই যেটা তাদের স্বার্থের পক্ষে কাজ করবে সেই ডেফিনেশনটা তারা দেয় জেনারেল ইলেকশনের ডেফিনেশন, যে অন্তর্ভুক্ত মূলক নির্বাচন। যখন তারা মনে করে যে আওয়ামী লীগকে এক্সক্লুড করতে হবে, তখন অন্তর্ভুক্তকালীন নির্বাচনের ব্যাখ্যা তারা দেয় কি, যে জনগণের ভোট। এই শেখ হাসিনাও তো এই কথা বলেছিল যে আমরা তো কোনো দলকে ব্যান করি নাই, যারা ইলেকশন বয়কট করেছে তাদের নিজের ইচ্ছায় নিজের সিদ্ধান্তে, কিন্তু জনগণ ভোট দিয়েছে। তখন বলছে না, এই জনগণ ভোট দিলে হবে না, বিএনপি কেন নির্বাচনে অংশগ্রহণ করেনি। এখন আবার তারা নিজের স্বার্থে সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে ওই ডেফিনেশনই তারা দিচ্ছে, যে হ্যাঁ এখানে জনগণ ভোট দিলেই হবে, আওয়ামী লীগ থাকতে হবে এমন কোনো কথা নাই। তো এগুলো সবই হচ্ছে যে সমস্ত দেশ এই কথাগুলো বলে, ডেফিনেশন, নির্বাচনের ডেফিনেশন নিজের ইচ্ছা মতো নিজেদের পক্ষে নেওয়ার জন্য করে, এগুলো হলো তাদের জাতীয় স্বার্থে, বাংলাদেশের স্বার্থেও না, বাংলাদেশের জনগণের স্বার্থেও না। তো এই কাজেই বিষয়ে আমি এই বিষয়টা আপনার কাছে একটু ব্যাখ্যাটা চাইবো, যে কথাটা মূলত বলা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনকে মনোপলি করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন। এখন কথা হচ্ছে দুই পক্ষই তো এখন জামাত আওয়ামী লীগকে বাদ দিয়ে দিল এই কারণে যে তারা এই দুই পক্ষ জামাত এবং বিএনপি জোট সবাই তাদের দোষর, তাদের পক্ষের লোক, তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করছে শেখ হাসিনার বিরুদ্ধে। এখন এই দুই পক্ষ মধ্যেও তারা কেন আলাদাভাবে একটা পক্ষকে বেছে নেবে নিরপেক্ষ না থেকে? এটা ইন্টারেস্টিং প্রশ্ন, আমি ব্যাখ্যা করতাম। সেটা হলো এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ডার কে? সেটা হলো ইউনূস। তার স্বার্থ কি? তার স্বার্থ হলো সে তার গ্রামীণ ব্যাংকের, গ্রামীণ ফাউন্ডেশনের টাকা পয়সা দিয়ে বিভিন্ন লবি করে সে একটা নোবেল প্রাইজ, একটাও না অর্ধেক নোবেল প্রাইজ আদায় করে সেই ইমেজটাকে সে কন্ট্রোল ব্যবহার করে সে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা যে তার দুর্নীতির মামলায় তাকে দুর্নীতির বিরুদ্ধে কোর্টের মাধ্যমে তাকে যে শাস্তিগুলো দেওয়া হয়েছিল, সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য সে ক্ষমতায় এসে শেখ হাসিনাকে ধ্বংস করা, আওয়ামী লীগকে ধ্বংস করা, এইটা তার উদ্দেশ্য। এইটার জন্য সে যখন যেটা তার কাজে লাগে সেই কাজই সে করতেছে। যেমন আপনি উল্লেখ করলেন যে জামাত, বিএনপি, ছাত্রদের দল, এনসিপি সবগুলোই তো তার সমর্থক। এরাই তো তাকে ক্ষমতায় বসিয়েছে, এবং এরা সবাই মিলে তো এই 18 মাস তাকে সমস্ত কাজে সাহায্য করেছে। আরেকটা পার্টির কথা আমরা এখনো উল্লেখ করিনি, সেটা হলো যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার। এরা সবাই তাকে সাহায্য করেছে ক্ষমতায় বসাতে, এবং গত 18টা মাস তার সমস্ত অপকর্ম, সমস্ত বাংলাদেশ বিরোধী কাজে এরা সমর্থন করেছে। তো এখন ইলেকশনের আগে এসে কেন তাদের মধ্যে সংঘাত? এটা আপনার প্রশ্ন। এটা অনেকেরই মধ্যেই প্রশ্ন। সেটার ব্যাপারটা ভেরি না, সিম্পল। আমি বিশ্বাস করছি যে ওদের মধ্যে তো সংঘাত থাকবে, ওরা ক্ষমতায় যেতে চায় এই দল সেই দলকে নিয়ে, কিন্তু যারা তাদেরকে নিয়ন্ত্রণ করে বিশেষ করে আমেরিকা এবং ডক্টর ইউনূস, আমি তিনি কেন এক পক্ষে যাবেন? আমি সেই প্রসঙ্গেই আসছি, যে এইটার মাস্টার মাইন্ড হলো ইউনূস, এবং তার একমাত্র উদ্দেশ্য হলো আজীবন ক্ষমতায় থাকা, নির্বাচনের মাধ্যমে নিজকে বৈধ ঘোষণা করে আজীবন হয় রাষ্ট্রপতি, না হলে সরকার প্রধান একটা থাকা। তখন এই কাজে বিদেশি শক্তি যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল, সে অ্যাজ ফর এক্সাম্পল আমেরিকা, তারা কেন তাকে সমর্থন করতেছে? তার কারণটা ভেরি সিম্পল, যে ইউনূসকে বসিয়েছিল তাদের নিজের স্বার্থে। ইউনূস সেই ডেলিভারিগুলো দিয়ে যাচ্ছে, যেখানে পারছে না সেখানে কিভাবে ইউনূসকে শক্তিশালী করে ক্ষমতায়ন করে সেই কাজগুলো আদায় করা যায়। যেমন আমি উল্লেখ করলাম যে নির্বাচন হচ্ছে 12 তারিখে, তার 3 দিন আগে 9 তারিখে আমেরিকার সাথে কেন চুক্তি করতে হবে? 2 সপ্তাহ আগে কেন চিটাগাং পোর্ট নিয়ে চুক্তি হলো? তো এগুলোর অর্থ তো আমরা বুঝি, সেগুলো হলো যে বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে
ইউনূস এই নথি স্বীকার করে এই কনসেশনগুলো দিচ্ছে ক্ষমতা থাকার জন্য, এবং যারা এই সুযোগ সুবিধা ভোগ করতে চাচ্ছে তাদের জাতীয় স্বার্থে, দে নিড ইউনূস। কাজেই তারা ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, তারা ক্ষমতায় রাখবে এবং ভবিষ্যতেও যেন সে ক্ষমতায় থাকে তার জন্য এই যে নির্বাচনের, একবার বলে ইনক্লুসিভ নির্বাচন, আবার বলে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন হলে যদি জনগণ ভোট দেয় তাহলে সেটাও ইনক্লুসিভ নির্বাচন হবে। এখন নির্বাচনের ফলাফল কি হবে এটা কিন্তু অলরেডি পাতানো। এই ইলেকশনটা হবে রিগড ইলেকশন। আপনি অনেকগুলো এক্সাম্পল আমি দিতে পারি, কিন্তু দু একটা দিয়ে আমি শেষ করব। সেটা হলো যেমন ভোটার লিস্টে তত্ত্বাবধায়ক সরকার 111 যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল তারা কি করেছিল? তারা একটা ভালো কাজ করেছিল, তারা দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছিল। সেটা কি? প্রায় 1 কোটি না 1.5 কোটির মতো ভুয়া ভোটার তারা ইনভেস্টিগেট করে আইডেন্টিফাই করে সেটা তারা বাতিল করেছিল। আর এই সেনাবাহিনী কি করছে? এই ভোটার লিস্ট যারা এটাকে রিভিউ করেছে তারা দেখতে পেয়েছে যে জামাত 150টার বেশি সিটকে তারা আইডেন্টিফাই করছে, এই সিটে তাদেরকে জিততে হবে, জিতে তারা ক্ষমতায় যাবে। এটা তাদের প্ল্যান। এই প্ল্যানে জেতার জন্য তাদের যে সমস্ত কনস্টিটিউয়েন্সিতে জেতার কোনো সম্ভাবনা নেই, সেই সমস্ত কনস্টিটিউয়েন্সি থেকে ভোটারকে যে সমস্ত সিটে জেতার সম্ভাবনা সেখানে ভোটারের সংখ্যা বাড়িয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, একটা বাড়িতে কয়জন ভোট থাকে? 7-8 জন বা 4-5 জন। এই ভোটার লিস্টে যারা গবেষক তারা দেখেছে যে জামাতের ওই যে 150 টার্গেট সিট, সেখানে এক একটা অ্যাড্রেসে 200, 300, 400 ভোটার। এটা একটা ফ্রড, একটা জালিয়াতির একটা এক্সাম্পল। সেনাবাহিনীর উচিত ছিল, 111 সেনাবাহিনী যে দায়িত্ব পালন করেছিল তাদের উচিত ছিল এই ভুয়া ভোটারগুলো নস্যাৎ করা বা ক্যান্সেল করা। এবং এই যে সেনা প্রধান গতকালকে জয়দেবপুরে এক সমাবেশে বক্তৃতা দিয়েছে, নো ম্যাটার হোয়াট ইলেকশন হবে দেশে, ইলেকশন একটা পরিবেশ বিরাজ করছে, হাস্য উজ্জ্বল আনন্দমুখর পরিবেশে ভোটার হবে। 1.5 লাখ সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে আর সেনাবাহিনী নৌবাহিনীর সদস্যরা থাকবে। এই হুঙ্কার, এই ভয় ভীতি সেনা প্রধান কেন দেখায়? আমরা দেশের লোকরা জানি, সারা বিশ্ব জানে, বাংলাদেশে আইন শৃঙ্খলার এমন অবনতি হয়েছে যে ইলেকশনে কোনো পরিবেশ নেই। বিএনপি জামাতের সংঘর্ষে একজন জামাতের লিডার নিহত হলো জামালপুরে কয়েকদিন আগে। প্রতিনিয়ত মবক্রেসি হচ্ছে, পুলিশ নিষ্ক্রিয়, এবং আরো ষড়যন্ত্রের খবর আমরা পেয়েছি, জনগণ জানে। সেটা হলো প্রায় 1 কোটির মতো সেনাবাহিনীর ভুয়া পোশাক জামাত শিবির তারা তৈরি করেছে, এবং সিপাহী এবং অফিসারদের ড্রেসে। এটা হবে ইম্পোস্টার ভুয়া সেনাবাহিনী। তারা এই 1 কোটির মতো জামাত শিবিরের ক্যাডাররা তারা সেনাবাহিনীর পোশাক পরে তারা ইলেকশনের আগে, ইলেকশনের সময় এবং পরে তারা মানুষকে ভয় দেখাবে, টহল দিবে এবং একটা রিগড ইলেকশন করতে তারা সাহায্য করবে। সরকারও এরকম একটা বাহিনী তৈরি করেছে। তো যেখানে পুলিশ, র্যাব, সেনাবাহিনী রয়েছে, সরকার কেন ইলেকশন মনিটরের জন্য আরেকটা বাহিনী গঠন করবে? কেন জামাতরা সেনাবাহিনীর ভুয়া ড্রেস অর্ডার দিয়ে সেনাবাহিনী সাজবে? তো এগুলো আমি একটু শেষ করি যে এগুলোর মাস্টার প্ল্যানটা হলো নির্বাচনের ফলাফল তারা আগে নির্ধারিত করে রাখছে। 10% ভোট দিলেও তারা প্রমাণ করবে 70-80% ভোট হয়েছে, অর্থাৎ এটা হবে একটা রিগড ইলেকশন। সেটার প্ল্যান জামাত শিবির করেছে এবং এই সরকার সেটাকে সহযোগ করেছে। এবং শেষ সরকার যে নিরপেক্ষ নয়, তারা যে জুলাই সনদের পক্ষে যে হানা ভোট, সেখানে তারা সরকারি কর্মচারীকে 12 কোটি টাকা একটা বাজেট দিয়ে তাদেরকে ক্যাম্পেইন করার জন্য বাধ্য করছে। হ্যাঁ, বলেন। আমি বলতে চাচ্ছেন যে সেনাবাহিনী সম্পর্কে আপনি যে কথাটা বললেন, সেনাবাহিনীর কি আসলে সেই সক্ষমতা আছে? যে সেনাবাহিনীর প্রধান বলছেন
যে একটা নির্বাচন হবে, সেখানে কোনো সমস্যা হবে না, তারা একটা নিয়ন্ত্রণ করবেন। গত 18 মাসে তো দেখা গেল তাদের সামনেই কিভাবে কি হলো, তাদের সকল ক্ষমতা থাকার পরেও, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরেও তারা কত হস্তক্ষেপ করতে পারে নাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কথা হচ্ছে, গতকালকে বা পরশু আপনি নিশ্চয়ই জানা আছে যে জামাতের একজন প্রার্থী ক্যান্টনমেন্টের গেটে দাঁড়িয়ে তিনি বলছেন যে সেনাবাহিনী একটা পা-চাটা কুকুর। তো সেখানে এই কথা বলার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী কি করে সম্ভব সারা বাংলাদেশের নির্বাচনকালীন সময় জনগণকে নিরাপত্তা দিবে? না, না, আমি তো বললাম যে সেনা প্রধান 5 অগাস্টে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিল না যে আমি আপনাদের কি বলে জানমালের দায়িত্ব নিলাম। সে কি সেটা নিয়েছে? ম্যাজিস্ট্রেটের পাওয়ার থাকা সত্ত্বেও তারা মাঠে ছিল, তাদের চোখের সামনে মবক্রেসি হয়েছে, জানমালের ধ্বংস হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িকে 3 বার ভাঙা হয়েছে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের সামনে যে স্মৃতিসৌধ তারা নিজেরা তৈরি করেছিল সেনাবাহিনী, সেইটা 3 দিন ব্যাপী জামাত শিবির বিএনপিরা ভেঙেছে, সেনাবাহিনী কোনো প্রতিবাদ করেনি। এর অর্থ হলো এই যে এই সেনাবাহিনী এই সরকারের তাবেদার, এই সরকারের ষড়যন্ত্রের অংশীদার। এই যে কালকে যে পরশুদিন যে সেনাপ্রধান যে কথাটা বলল যে নো ম্যাটার হোয়াট নির্বাচন হবে এবং তারা নির্বাচন করতে সাহায্য করতে তারা প্রস্তুত। এর অর্থটা কি? যে অবৈধ সরকারের অবৈধ নির্বাচনকে তারা সমর্থন করবে। তা অর্থাৎ আমরা যে কথাগুলো শুনেছি, যে প্রমাণগুলো পেয়েছি গত 18 মাসে, যে এই সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনী প্রধান জামাতের সমর্থক, ইউনূসের সমর্থক, এবং মাঝে মধ্যে যে পাতানো খেলা হয় যে সেনা প্রধানের সাথে সরকার প্রধানের দ্বৈত, এগুলো সব নাটক, আসলে কিছুই না। তো অর্থাৎ এই কথাটা বলে সেনা প্রধান আবার প্রমাণ করলেন যে এই যে নির্বাচিত শেখ হাসিনা সরকারকে তারা রক্ষা করে নাই, বরং তারা নীরবে কু করে এই সরকারের পতনে সাহায্য করেছিল। এবং গত কি বলে ওয়াকার বলেছে যে সে সরকার প্রতিষ্ঠা করেছে। কি সরকার প্রতিষ্ঠা করেছে? অবৈধ সরকার প্রতিষ্ঠা করেছে। এবং যে রেফারেন্স দিয়ে, সুপ্রিম কোর্টের যে রেফারেন্স দিয়ে, রাষ্ট্রপতির রেফারেন্স দিয়ে এই সরকারকে শপথ করা হয়েছে, সেটাও মিথ্যা। কারণ সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে এই রেফারেন্সটা বের করতে হয়। সুপ্রিম কোর্টের প্রধান জাজ এবং অন্য একজন জাজ ক্যান্টনমেন্টে সেই সময় বন্দী ছিল, তারা ওই ফুল বেঞ্চে বসে নাই তারা, কিন্তু সেটাকে চালানো হয়েছে যে ফুল বেঞ্চে এই রেফারেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ এই একটা অবৈধ সরকারকে, আমি সেনাবাহিনীর রেফারেন্সে এই কথাগুলো বলছি, যে এই সেনাবাহিনী প্রধান বা এই সেনাবাহিনী বিভিন্নভাবে অবৈধ সরকারকে প্রতিষ্ঠা করেছে এবং গত 18টা মাস সাহায্য করেছে, এবং নির্বাচনে তারা এই অবৈধ সরকারের অবৈধ কাজকে সমর্থন করবে সেইটাই সে মিন করেছে। সে একটা নিরপেক্ষ নির্বাচনে যদি করত তাহলে এই যে শাসনতন্ত্র বিরোধী, গঠনতন্ত্র বিরোধী যে কাজগুলা 1 বছরে এই সরকার করতেছে, কেন প্রতিবাদ করেন না? এই সেনাপ্রধান নিজ মুখে বলেছে যে 150 মাইল যে সেভ করিডোর আরাকান এদের জন্য দেওয়া হয়েছিল, সেটা সেনাবাহিনী জানে না, সেটা এগ্রি করে না, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয়েছে। সে কি তারপরে কোনো উচ্চবাচ্য করছে? করে নাই। তারপরে কতগুলো অকাঠ্য প্রমাণ রয়েছে যে এই সেনা প্রধান এই ষড়যন্ত্রের অংশ। একটা এক্সাম্পল দেই, মেজর জেনারেল আকবর, তিনি রিটায়ার্ড একজন অফিসার। সে বাংলাদেশের কোনো একটা অনুষ্ঠানে বক্তৃতায় বলেছে যে 3rd অগাস্টে, গত বছর 3rd অগাস্টের আগে জেনারেল ওয়াকার তাকে কল করেছে যে তুমি কি বলে খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, তোমার সাথে কি বলে বিরোধী দলের যোগাযোগ রয়েছে, আমি একটা সরকার গঠন করব, সেই সরকারে জামাত, বিএনপি এবং সরকার বিরোধী দল অংশগ্রহণ করবে কিনা তুমি তাদের সাথে নেগোশিয়েট করো। 3rd অগাস্টের আগে জেনারেল আকবর, মেজর জেনারেল আকবর কে ওয়াকার বলেছিল, এবং সেটা আকবর একটা বক্তৃতায় বলেছে, সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো সেখান থেকে কি প্রমাণ হয় যে 4th অগাস্ট
গত বছর বা 5th অগাস্টের আগেই, সে 3rd অগাস্টের আগে সে বলেছে যে সে সরকার গঠন করবে। সেটা সে বলতে পারে না। জামাত তখন অবৈধ একটা দল, সেই দলের লোককে ইনভাইট করা সে করতে পারে না। তারপরে সে সেনা প্রধান হিসাবে প্রতিরক্ষা মন্ত্রীর আন্ডারে, ডাইরেক্টলি আন্ডারে, প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তিনি তাকে আশ্বাস দিয়েছেন যে আমরা আপনার সরকারকে রক্ষা করব। এবং ওই ক্রাইসিসের সময় প্রতিদিন যে কি বলে হাই লেভেলে যে মিটিং হতো, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনী প্রধান, পুলিশ, র্যাব ইত্যাদি প্রধানকে নিয়ে, সেখানে সে বারবার অ্যাসুরেন্স দিয়েছে প্রধানমন্ত্রীকে যে আমরা এই সরকারকে, আপনার এই মবকে আমরা রক্ষা করব, আপনি কোনো চিন্তা করবেন না। যখন আওয়ামী লীগ দলীয়ভাবে এই মব সন্ত্রাসীদের মোকাবেলা করার যে সিদ্ধান্ত নেয়, সেটাও এই কি বলে সেনা প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বলে যে না, এটার কোনো দরকার নাই, আমরা আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী যথেষ্ট, আমরা এই মবকে কন্ট্রোল করব, মবকে ঢাকায় ঢুকতে দেব না। এবং সেই আশ্বাসের মোতাবেক সিদ্ধান্ত হয় আগের দিন যে ঢাকা শহরে 20-30টা এন্ট্রি পয়েন্টে ব্যারিকেড থাকবে, ব্লকেট থাকবে, যাতে বাইরের মব ঢাকা শহরে ঢুকতে না পারে। এই আশ্বাস দিয়ে তিনি সেই মিটিং থেকে চলে আসেন। তারপরে 5 তারিখে কি হলো, আমরা লাইভ টেলিভিশনে দেখলাম একটা জায়গার কথা, আমি নিজে দেখেছি। সেটা হলো উত্তরাতে এয়ারপোর্টের কাছে একটা ব্রিগেডিয়ারের নেতৃত্বে সেনাবাহিনী একটা ব্যারিকেড তৈরি করে ট্যাঙ্ক টুক দিয়ে। সেখানে 11টার দিকে লাইভ ব্রডকাস্টে এক সাংবাদিক বলতেছে এখানে কোনো মব এখনো আসে নাই, এখানে মাত্র 100-150 শ্রমিকরা এখানে এসেছে, তারা চুপচাপ আছে। তখন সেই ব্রিগেডিয়ারকে মেসেজ দেওয়া হয় সেনা প্রধানের পক্ষ থেকে যে তুমি ওই ব্যারিকেড উড্ডু করে তুমি ওখান থেকে চলে যাও, এয়ারপোর্টটা শুধু রক্ষা করো। এই ইনস্ট্রাকশন ঢাকা শহরের যে 12-13টা এন্ট্রি পয়েন্টে ছিল, সবাই তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেই ব্যারিকেড তুলে নেওয়া হয়। একটা ব্যারিকেডের ব্যাপারে এখন মিডিয়াতে এসেছে, সেটা হলো বনানীতে যখন সেনাবাহিনী কোনো ব্যারিকেড দেয় নাই, তখন পুলিশ চিফ এটা জেনে সেই ডিবি প্রধান যে হারুন, যে আলোচনার কেন্দ্রবিন্দুতে, তাকে নির্দেশ দেওয়া হয় যে বনানীতে ঢাকা শহরের এন্ট্রি পয়েন্টে তুমি একটা ব্যারিকেড দাও। সেখানে পুলিশ বাহিনীর লোকজন নিয়ে ব্যারিকেড দেয়। কিছুক্ষণ পরেই সেখানে সেনাবাহিনীর 3 জন অফিসার এসে হারুনকে বলে যে এখানে পুলিশের ব্যারিকেড দেওয়ার দরকার নাই, আমরা সেনাবাহিনী এটা টেক কেয়ার করবো, তুমি চলে যাও, আপনি চলে যান। ডিবি চলে গিয়েছে। তখন সেই সেনাবাহিনীর 3 জন অফিসার যারা পুলিশ ওইখানে ছিল তাদেরকে বলছে আপনারাও চলে যান বা তোমরাও চলে যাও, এখানে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে প্রতারণার মাধ্যমে সেনাবাহিনীর নেতৃত্বে, বিশেষ করে ওয়াকারের নেতৃত্বে, সেই দিন মবকে কন্ট্রোল করার যে আশ্বাস তারা দিয়েছিল সেনা প্রধানমন্ত্রীকে বা ডিফেন্স মিনিস্টারকে, সেটা সে পালন করে নাই। সেটা ছিল একটা কু করার সিদ্ধান্ত। তার আগের ঘটনা তো আপনারা জানেন, 3rd অগাস্টে দরবার হলে মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচিত বৈধ সরকারকে তারা রক্ষা করবে না। তো আরো অনেক ঘটনা আছে, এগুলো যদি আপনি একসাথে কম্পাইল করেন, তো এই যে বাংলাদেশে যে বর্তমানে যে একটা ফেইল স্টেট পরিণত করেছে ইউনূস, বাংলাদেশকে বর্তমানে একটা ব্যানানা রিপাবলিক প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের কোনো সার্বভৌমত্ব নেই। এই সরকার যে আমাদের সামাজিক, অর্থনৈতিক সমস্ত কিছু ধ্বংস করে দেশটাকে একটা ফেল স্টেটে পরিণত করেছে। এর জন্য আমি দায়ী করব ইউনূস, এই রাজাকারদের প্রধান, সেনাবাহিনীর প্রধান এবং জামাত শিবির এবং বিএনপিও এর সাথে জড়িত। তো কাজেই এই নির্বাচন যদি হয়, আমি শেষ করব এই পর্বটা, আপনার পরবর্তী প্রশ্নে যাব। এই নির্বাচন যদি হয়, সে যেই জিতুক না কেন, বিএনপি জিতুক এবং জামাতি জিতুক, এইটা যদি হয় তো এটা হবে কি, ইউনূসকে ক্ষমতায় রাখা এবং বিদেশি শক্তি যারা, তাদের স্বার্থে ইউনূসকে ইয়েস ম্যান হিসাবে
16 মাস কাজ করিয়েছে, এটা আরো কন্টিনিউ হবে। আর আমি বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, তারা অনেক ভুল করেছে। এই নির্বাচনে যদি তারা অংশগ্রহণ করে, তাহলে প্রথমেই ধ্বংস হবে বিএনপি, তারপরে ধ্বংস হবে বাংলাদেশ। বাংলাদেশ তো ধ্বংসের পথেই যাচ্ছে, এবং তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলবে, মুছে ফেলবে। শেখ হাসিনা, এইটা হলো এন্ড রেজাল্ট হবে। যদি বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে, জিতলেও তারা হারবে, জিতলেও বাংলাদেশ হারবে, জিতলেও আওয়ামী লীগ হারবে। আর যদি জামাত ক্ষমতায় আসে, বিএনপি যদি হেরেও যায়, তাহলেও আওয়ামী লীগ হারবে, দেশ হারবে, বিএনপি হারবে। তো কাজেই আমি বিএনপির তারেক জিয়ার উদ্দেশ্যে আমি একটি শেষ ওয়ার্নিং দিতে চাই যে তারা অনেক ভুল করেছে। তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যিনি নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তা সত্ত্বেও তারা যে ভুলগুলা করেছে, তারা ক্ষমতায় থাকাকালীন জামাত এবং বিএনপি সরকার যে ভুলগুলো করেছে, এখন গত 16 মাসে তারা যে ভুলগুলো করেছে, সেইটার সংশোধনের শেষ উপায় হলো এই নির্বাচন, বিএনপিকে বয়কট করা। এই নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ করে, যেটা আমি বললাম, জিতলেও তারা হারবে, হারলেও তারা হারবে, এবং তারা শুধু নিজেরাও হারবে না, তারেক জিয়া হারবে, বিএনপি ধ্বংস হবে, আওয়ামী লীগ ধ্বংস হবে, দেশটা ধ্বংস হবে। কাজেই এখন বল হলো বিএনপির কোর্টে, দেশটাকে রক্ষা করার দায়িত্ব তাদের। তাদের উচিত হবে আজকালের মধ্যেই এই নির্বাচন বয়কট করা। তাহলে বিএনপি বাঁচবে, দেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। স্বৈরাচারী যে সরকার, ইউনিট সরকার, তার পতন ঘটবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা বলছিলাম আগেই, যে যদি নির্বাচনটা হয় এবং একটি সরকার তো গঠন হবেই, সেটা দুর্বল সরকার তো হবেই, এটা আমরা বুঝতেই পাচ্ছি। সেখানে প্রধানমন্ত্রী হিসাবে কাকে এই পরাশক্তিটি চাচ্ছেন? আপনি জানেন গত কয়েকদিন আগে, গত দুদিন আগে সজীব ওয়াজেদ জয় একটা অভিযোগ করলেন যে তারেক জিয়াকে তারা চাচ্ছে আমেরিকা, কারণ তারেক জিয়ার বিরুদ্ধে এফবিআই এর কাছে এমন কিছু অভিযোগ, এমন কিছু কাগজপত্র আছে, যেটা আপনি জানেন এফবিআই এর এজেন্ট বাংলাদেশে এসে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে গেছিলেন। তো এই অভিযোগগুলি এমন গুরুতর, যেগুলি আমেরিকার আইনে ইচ্ছা করলে আমেরিকা সেই ব্যক্তিকে এই অভিযোগের ভিত্তিতে তার দেশ থেকে তুলে নিতে পারে, যেমনটি গত পানামায় হলো, গত কয়েকদিন আগে ইয়েতে হলো। তো এখন আমেরিকা চাচ্ছে যে তাদের, যেটা সজীব ওয়াজেদ জয়ের ভাষ্য, যে আমেরিকা তারেক জিয়াকেই প্রধান চাচ্ছেন, যেহেতু তারেক জিয়াকে কন্ট্রোল করা সহজ হবে ওই ভয় দেখিয়ে, এফবিআই এর কাছে যে ডকুমেন্ট, এই ভয় দেখিয়ে। অপরদিকে আপনি জানেন কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্টে থেকে একটা ভিডিওর ব্যাপারে লেখালেখি হলো। আবার বাংলাদেশে কয়েকজন নারী সাংবাদিককে নিয়ে একজন কর্মকর্তা সেখানে জমাতের পক্ষে বিভিন্ন কথাবার্তা বললেন। তো আবার এটা বলা হচ্ছে যে জমাতকে তারা ক্ষমতা নিতে চাচ্ছে। আসলে বিষয়টা কি? কাকে তারা প্রধানমন্ত্রী হিসেবে চাইবে? বিষয়টা খুবই সিম্পল। জোরজার মুলুক, তার একটা কথা আছে না? আমেরিকা এত শক্তিশালী দেশ, বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট, সে মনে করে সে যা খুশি তাই করতে পারে। এবং অতীতে যেমন নরিয়াকে ধরে এনে জেলে পুরে রেখেছে, সে বোধহয় জেলেই মারা গেছে। কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে আনলো। ইরানে তারা আক্রমণ করেছিল, আবার করার চেষ্টা করছে। ইরাক, আফগানিস্তান, তারপরে ইয়েমেন, লিবিয়া, এই সমস্ত এক্সাম্পল রয়ে গেছে। ভিয়েতনাম রয়ে গেছে, আফগানিস্তান রয়ে গেছে এক্সাম্পল হিসাবে। তো সেগুলো নিয়ে আলোচনা করার পরিবর্তে আমি চাচ্ছি যে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তারা মনে করে যা খুশি তাই করতে পারবে। সব জায়গায় সবসময় সেটা করতে পারে না। এই যে আপনি যে সিনারিও বললেন যে কে প্রধানমন্ত্রী হবে, সেটা আমেরিকা ঠিক করবে। হ্যাঁ, ইচ্ছা করলে তারা করতে পারে। এখনো তো তাদের ইচ্ছা মতো যে ব্যক্তি যে কথায় উঠে বসে, আমি যে এক্সাম্পল গুলো দিলাম, যে ট্রেড এগ্রিমেন্ট থেকে শুরু করে ডিফেন্স এগ্রিমেন্ট কি আছে সেটা ডিসক্লোজ করা যাবে না, এইভাবে শর্ত দেওয়া আছে।
তো এখনো তো তাদের যে সরকার আছে এটা তো আমেরিকার পাপের সরকার, এটা আইএসআই এর সরকার। আমি বলি যে আসলে আমেরিকার প্রক্সি হয়ে পাকিস্তানি আইএসআই বর্তমান সরকারকে চালাচ্ছে, ইউনূসকে চালাচ্ছে। আইএসআই এর প্রতিনিধি বাংলাদেশের সমস্ত জায়গায় হাজার হাজার আইএসআই এর প্রতিনিধি, তারা বিভিন্ন ক্যান্টনমেন্টে, বিভিন্ন অফিসে, এবং তারা সন্ত্রাসীদেরকে ট্রেনিং দিচ্ছে ভারত বিরোধী কার্যক্রম চালানোর জন্য। কয়দিন আগেও একটা সন্ত্রাসী দল এসেছে, এছাড়া জাহাজ ভর্তি অস্ত্র এসেছে, সেগুলো কোথায় কার আন্ডার আমরা কিছু জানি না। তো কাজেই অ্যাট প্রেজেন্ট যে সরকার, ইউনূস সরকার, সেটা অলরেডি পাপেট সরকার। সেটা পাকিস্তানের পাপেট সরকার, আমেরিকার প্রক্সি হিসাবে। আমেরিকা সরাসরি সব ব্যাপারে ইনভলভ হয় না, কিন্তু ইচ্ছা করলে কি তারা সব করতে পারবে? পারবে না। তার কারণটা আমি ব্যাখ্যা দিচ্ছি এখন। কারণ ভারত আমাদের চারদিকে, ভারতের একটা স্বার্থ রয়েছে। ভারত ব্যানানা রিপাবলিক নয়। ভারত এখন একটা সুপার পাওয়ার হতে যাচ্ছে, ইকোনমিক্যালি এবং মিলিটারিলি, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে প্রায় 200 কোটি মানুষের যে একটা মার্কেট, সেটার জন্য ভারতের, আমেরিকার ইন্টারেস্ট রয়েছে, রাশিয়ার ইন্টারেস্ট রয়েছে, চায়নার ইন্টারেস্ট রয়েছে। কাজেই এই যে কম্পিটিশন ভারতের ইকোনমির প্রতি, ভারতের মিলিটারি যে ইনফ্লুয়েন্স এবং তাদের যে অর্থনৈতিক পাওয়ার, তারা যে আস্তে আস্তে গেইন করতেছে, সুপার পাওয়ার হচ্ছে, এইটা ইউনূস সরকার ভেবেছিল যে তাদের বিরুদ্ধে আমেরিকার সহযোগিতায়, পাকিস্তানের সহযোগিতায় তারা চ্যালেঞ্জ করবে, মিলিটারিলি উস্কানি দিবে, ভারত বিরোধী কর্মকাণ্ড পাকিস্তানিদের পক্ষ হয়ে চালাবে, ভেবেছিল এটা করে পার পেয়ে যাবে। কিন্তু ভারতে একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশের লিডারশিপ তারা ম্যাচিউর, তারা এই উস্কানিতে সাড়া দেয় না। তারা যদি উস্কানিতে সাড়া দিত, তাহলে পশ্চিম পাকিস্তানে পয়লা গ্রামে যেভাবে যুদ্ধ হয়েছিল, বাংলাদেশেও এইভাবে মিলিটারি অ্যাকশন ভারত করতে পারত, কিন্তু করে নাই। কেন? কারণ তারা বাংলাদেশের মানুষের বন্ধু। ৭১-এ তারা যদি বাংলাদেশেরকে সাহায্য না করতো, আমি নিজে মুক্তিযুদ্ধে ছিলাম এবং আমার দায়িত্ব ছিল ভারতের মিলিটারির সাথে যোগাযোগ করে, আমরা দেশের অভ্যন্তরে যুদ্ধ করেছিলাম টাঙ্গাইলে, সেখানে অস্ত্র নিয়ে আসা। আমি তখন দেখেছি কিভাবে ভারতীয় জেনারেলরা, আমার ২১ বছরের বয়সের আমি এক যুবক ছিলাম, আমার কোনো র্যাঙ্ক ছিল না, আমার কোনো ইউনিফর্ম ছিল না, আমার সাথে কিভাবে সম্মানের সাথে ডিল করে আমি যা চেয়েছি সেই অস্ত্রগুলো দিয়েছে। তো এবং সাধারণ মানুষের সমর্থন দেখেছি। কাজেই ভারত কোনোদিনই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে না, কিন্তু তাদের তো একটা লিমিট আছে। যখনই প্রোভোকেট করতে করতে তাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে, তখন তারা একটা কিছু করতে বাধ্য করবে, সেটা অন্য প্রসঙ্গ। তো আমি আমেরিকার প্রসঙ্গে বলি যে ভারত ধৈর্য ধরে ১৭ মাসে আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের বা সাবকন্টিনেন্টে আমেরিকার স্বার্থ উদ্ধার করতে হলে ভারতের সাথে কোঅপারেশন করে করতে হবে, এবং মিডিয়াতে বলে যে আমেরিকার স্বার্থ বা প্রশান্ত মহাসাগর এবং বে অফ বেঙ্গল, চায়নার বিরুদ্ধে যদি আমেরিকা কিছু করতে চায়, সেটা ভারতের চোখে ওই চশমায় দেখতে হবে, তা না হলে আমেরিকার স্বার্থ উদ্ধার হবে না, বিশেষ করে চায়না বিরোধী। এইটা তারা বুঝতে পেরেছে, যার ফলে আজকে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এখন আমেরিকাতে, তার পররাষ্ট্র সেক্রেটারির সাথে আলাপ হবে, এবং এইখানে আমি যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশের ব্যাপারে ভারতের যে পলিসি, যে বাংলাদেশে নির্বাচন হতে হবে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এবং সেটা ইউনূস সরকারের বিরুদ্ধে না, ইউনূস সরকারের পতন ঘটিয়ে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে, তত্ত্বাবধায়ক সরকারও হতে পারে, নির্বাচন হবে, সেই নির্বাচনে যে জয়লাভ করবে সেই সরকার ক্ষমতা গঠন করবে। এইটা হলো ভারতের পলিসি। এতদিন এই কথাটা আমেরিকাকে বলেছে, আমেরিকা পাত্তা দেয় না, কিন্তু এই ১৬-১৭ মাস পরে আমেরিকা বুঝেছে ভারতকে বাইপাস করে ভারতের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আমেরিকার স্বার্থ ওই সাবকন্টিনেন্টে, ওই প্রশান্ত মহাসাগরের ওই রিজনে বাস্তবায়িত হবে না, বিশেষ করে চায়নাকে
কন্টেইন করার যে আমেরিকার ইচ্ছা। তো সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস 12 তারিখের আগে 2-1 দিনের মধ্যেই আমেরিকা যে এই যে বিভিন্ন ডেফিনেশন দিচ্ছে নির্বাচনে, তারা যে ইউনূসকে ক্ষমতায় রাখতে চাচ্ছে, ভারত চাচ্ছে না, বাংলাদেশের জনগণ চাচ্ছে না। ইউনূস সরকারের যে হিউম্যান রাইটস ভায়োলেশনের ব্যাপারে যে সমস্ত প্রোপাগান্ডা বা যে সমস্ত প্রচার আমরা চালিয়েছি, এতে ইউনূসের ওই ইমেজে ডেন্ট ধরেছে। আমরা আগামীকাল ওয়াশিংটন ডিসিতে জাতীয় ন্যাশনাল প্রেস ক্লাবে একটা সেমিনার করব, যেখানে ইউনূসের এই অপকর্মের জিনিসগুলো আমরা তুলে ধরব। এবং আগামীকাল যে সেমিনারটা হবে, সেই সেমিনারে কিনোট স্পিকার হলো কি বলে ওহ মাই গড, নামটা ভুলে গেলাম। তিনি রিপাবলিকান পার্টির একজন থিঙ্ক ট্যাঙ্কার। সেখানে মাইকেল যিনি কিনোট হিসেবে বক্তৃতা দেবেন, তিনি কয়েক মাস আগে 4টা রিকমেন্ডেশন দিয়ে বাংলাদেশের ব্যাপারে অ্যানালিসিস করেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশে বাইডেন যে পলিসি করে বাংলাদেশটাকে সর্বনাশ করেছে, ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে এই বাইডেনের এই পলিসি বাংলাদেশে অনুসরণ না করা, নাম্বার 1। নাম্বার 2, ইউনূস তার যে নোবেল লরেটের যে পজিটিভ ইমেজ নিয়ে যে ক্ষমতায় বসিয়েছিল, সেইটাকে অপব্যবহার করে হিউম্যান রাইটস ভায়োলেশন করছে, ব্যক্তিগতভাবে প্রতিশোধ নিচ্ছে। 3rd রেকমেন্ডেশন করেছিল যে জামাত একটা সন্ত্রাসী সংগঠন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন উচিত হবে জামাতকে একটা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ডিক্লেয়ার করা। আর 4th রেকমেন্ডেশন তিনি করেছিলেন যে বাংলাদেশের এই ক্রাইসিস সমাধানের জন্য একমাত্র উপযুক্ত ব্যক্তি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকার উচিত হবে তাকে প্রধানমন্ত্রী হিসাবে রিকগনাইজ করে বাংলাদেশ প্রতিষ্ঠা করা। 3-4 মাস আগে তিনি একটা আর্টিকেলে এই 4টা পয়েন্ট উল্লেখ করেছিলেন, আরো অনেক কিছু আছে। এই বিষয়ে তিনি বক্তব্য দেবেন। তিনি রিপাবলিকান পার্টির একজন সিনিয়র ফেলো এবং থিঙ্ক ট্যাঙ্কার। তো কাজেই এই যে ইমেজ আমরা সৃষ্টি করার চেষ্টা করেছি, ইউনূস একজন হিউম্যান রাইটস ভায়োলেটর, সে গণতন্ত্রে বিশ্বাস করে না, সে মৌলবাদীদের পৃষ্ঠপোষক, এগুলো ফলে এবং এই কি বলে মাইকেলের এই সমস্ত আর্টিকেল, এরপরে আরো আর্টিকেল সে লিখেছে, টুইটারে সে মেসেজ দিয়েছে যে ইউনূস বাংলাদেশকে একটি ফেইল স্টেট হিসাবে প্রতিষ্ঠা করেছে। সবকিছু মিলে তো আমরা যে সিনারিওটা দেখছি বা আমেরিকার আগের পলিসি যেটা, সেটা বাস্তবায়িত হবে না। আশা করি বাংলাদেশে এই ইউনূস সরকারের পতন ঘটিয়ে একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন হবে এবং সেখানে শেখ হাসিনা ডিক্লেয়ার করেছে অলরেডি, সাংবাদিক সম্মেলন করে, ইন্টারভিউ এবং অনেক আলাপ আলোচনার মাধ্যমে, যে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আরো 2 বছর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তার থাকার অধিকার আছে। কিন্তু তিনি বলছেন যদি জনগণ চায় যে তার 2 বছর কমপ্লিট করার আগে একটা নির্বাচন দিতে হবে, তাতেও তিনি রাজি। যে ইউনূস সরকারকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে নির্বাচন হবে, সেখানে তিনি পার্টিসিপেট করতে, তার দল পার্টিসিপেট করতে রাজি আছে। এবং সেখানে তার দল যদি জিতে, তারা ক্ষমতা গঠন করবে, সরকার গঠন করবে। তার দল যদি হারে, তাহলে তারা বিরোধী দল থাকবে। এই কথা তিনি বলেছেন। উনি বলেছেন যদিও তার আরো 2 বছর ক্ষমতায় থাকার অধিকার রয়েছে, কিন্তু বাংলাদেশের সাথে জনগণ যদি চায়, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবেও তিনি একটা নির্বাচন দিতে পারেন 6 মাসের মধ্যে, অথবা যদি কনসেনসাস হয় যে রাষ্ট্রপতির আন্ডারে বা প্রধান বিচারপতির আন্ডারে একটি জাতীয় সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আবার নতুন করে নির্বাচন হবে, যেখানে আওয়ামী লীগ সহ বিএনপি সহ সবাই পার্টিসিপেট করবে, এবং সেই নির্বাচনের পর যেটা হবে তাতেই তিনি রাজি। এইটাই হলো সত্যিকারে বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার একমাত্র উপায়। এইটাই হলো সত্যিকারে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার
উপায়। এইটাই হলো একমাত্র পন্থা, যার মাধ্যমে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনা এবং বাংলাদেশকে শেখ হাসিনা যেখানে রেখে গিয়েছিলেন গত বছর উন্নয়নের রোল মডেল হিসাবে, সেইখানে ফিরিয়ে আনার একমাত্র উপায়। তো আমি এখানে থামছি। জি, ধন্যবাদ। আমাদের সময় নাই, আর মাত্র কয়েক মিনিট বাকি। আমি সর্বশেষ প্রশ্নটা যদি সংক্ষেপে আপনি বলেন, যে আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে নির্বাচনটা হবে, আর ডক্টর ইউনূসের যে পরিকল্পনা, তিনি পরবর্তী রাষ্ট্রপতি হবেন। এখন বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও যদি মোটামুটি সংখ্যাগরিষ্ঠের কাছাকাছি আসন পেয়ে তারা যদি সরকার গঠন করার মতো অবস্থায় যায়, তো তারা তো সঙ্গত কারণে চাইবে তাদের প্রধান রাষ্ট্রপতি হোক। কিন্তু আমেরিকা চাইবে যে ইউনূস রাষ্ট্রপতি হোক, অথবা ইউনূস নিজে চাইবে যে তিনি রাষ্ট্রপতি হোক। আমার কথা হচ্ছে যে ইউনূস যদি এই প্রস্তাব দেয়, এই আবদার করে বসে বিএনপির কাছে, বিএনপির কি সেই সামর্থ্য আছে তার না বলার? এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি এমনটি হয়, তাহলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎটা কি? আমি তো আমি আমি তো আগের সেকশনে বলেছি যে এই বিএনপি যদি ইলেকশনে পার্টিসিপেট করে, রেজাল্ট যাই হোক না কেন, তারা জিতুক বা হারুক, বিএনপি ধ্বংস হবে, বাংলাদেশ ধ্বংস হবে, আওয়ামী লীগকে তারা ধ্বংস করবে। এই কথা আমি বহুবার বলেছি, আবার বলছি যে বিএনপির উচিত হবে এই নির্বাচন বয়কট করা, বয়কট করে শর্ত দেওয়া যে আওয়ামী লীগ সহ নির্বাচন হবে, সেখানে সবাই মিলে ইলেকশনে পার্টিসিপেট করবে। তারপরে আপনার যে আরেকটা প্রশ্ন যে আমেরিকার ইচ্ছাটা বাস্তবায়িত হবে না ইউনূসের বাস্তবায়িত। আমেরিকা একটা শক্তিশালী দেশ, তারা আওয়ামী লীগের মতো সরকারকে যদি ক্ষমতাচ্যুত করতে পারে, তারা যদি কি বলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে আনতে পারে, তারা যা খুশি তাই চাইবে এবং সেটাই বাস্তবায়িত হবে। তো কাজেই এটা কাইন্ড অফ মানে ইররিলেভেন্টই বলতে বাধ্য হব আমি, যে কে প্রধানমন্ত্রী হবে না হবে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। এই 12 তারিখে নির্বাচন যদি হয়, যেই রেজাল্ট হোক না কেন, বাংলাদেশটাকে ধ্বংস করার একটা প্রেসক্রিপশন এটা। এবং বিশেষ করে বিএনপি যদি ইলেকশনে পার্টিসিপেট করে, তারা পার্টি হিসাবে ধ্বংস হবে। তারেকের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তো যাবেই, তারা দলটাকে নিশ্চিহ্ন করবে তাদের এই আত্মঘাতী সিদ্ধান্তে। তারা এই পরিস্থিতি জেনে শুনে তারা যদি নির্বাচনে যায়, আর আমি তো বললাম যে ইউনূস এই রেজাল্ট, ইউনূস যদি ইলেকশনটা করতে পারে, রেজাল্ট যাই হোক না কেন, সেই বেনিফিশিয়ারি, সেই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সেই ক্ষমতায় থাকবে। আর নেট রেজাল্ট হবে বিএনপি ধ্বংস হবে, তারেক জিয়ার ভবিষ্যৎ তো শেষ হবে, এবং আওয়ামী লীগকেও তারা নিশ্চিহ্ন করার সমস্ত কিছু করবে। কিন্তু আশার কথা, যে সিনারিওটা আমি বললাম, যে আমেরিকা এটা চাইলে, ইউনূস সেটা চাইলে তারা বাস্তবায়িত করতে পারবে না। মেইন যে স্টেক হোল্ডার ভারত, তাদের জাতীয় স্বার্থ এখানে রয়েছে বাংলাদেশের ব্যাপারে। ভারত কখনো চাইবে না যে বাংলাদেশে একটি ভারত বিরোধী মৌলবাদী সন্ত্রাসী সরকার প্রতিষ্ঠিত হোক। আমেরিকা যতই চোখ রাঙাক না কেন, ইউনূস যতই ষড়যন্ত্র করুক না কেন, এইটা তারা সাময়িকভাবে তারা সার্থক হয়েছে, এবং গত 18 মাসে ভারত বিরোধী অনেক প্রপাগান্ডা করেছে। কিন্তু নেট রেজাল্ট কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের জিনিসপত্রের দাম বেড়েছে, খাদ্যের কি বলে সংকট সৃষ্টি হচ্ছে। অতি সত্ত্বে এই অবস্থা চলতে থাকলে মহামারী দেখা দিবে। তারপরে এই যে জাহাজ ভর্তি অস্ত্র এসেছে পাকিস্তান থেকে, পাকিস্তানিরা যে সন্ত্রাসীদের ট্রেনিং দিচ্ছে, এতে বাংলাদেশ অভয়ারণ্যের সৃষ্টি হবে মৌলবাদী সন্ত্রাসীদের। এটা বাংলাদেশের পক্ষে কোনো ক্রমেই সুফল বয়ে আনবে না, বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। অলরেডি পৌঁছে দিয়েছে। আপনার যে সমস্ত দেশে আমেরিকা এই রেজিম চেঞ্জ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে অস্ত্রের ইনপুট এবং সন্ত্রাসীদেরকে কি করেছে, সিরিয়াতে যার বিরুদ্ধে কি বলে তালিবানি বা আইএসআই এর তকমা ছিল, যার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছিল, জেলে দেওয়া হয়েছিল, সে এখন কি বলে রাশিয়ার সিরিয়ার প্রেসিডেন্ট। তাকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় হোয়াইট হাউস এনে সম্বর্ধনা দিয়েছে। তো তাতে কি বাংলাদেশে বা সিরিয়াতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে? ইরাকে তো হয় না, আফগানিস্তানে হয় না, তালেবান আজকে
আফগানিস্তান শাসন করতেছে। তো কাজেই যদি ইউনূসের প্ল্যান সাকসেস হয়, যদি আমেরিকার প্ল্যান সাকসেস হয় এই নির্বাচনের মাধ্যমে, বাংলাদেশে শান্তি বয়ে আনবে না। আমি যেটা বারবার বলতেছি, বাংলাদেশ ধ্বংস হবে, বিএনপি ধ্বংস হবে, আওয়ামী লীগকে তো ধ্বংস করার জন্য তারা সবাই উঠে পড়ে লেগেছে। কিন্তু আশার আলো একটাই, ভারত এটা মেনে নেবে না, কারণ এটা ভারতের জাতীয় স্বার্থে। ভারত আর এখন ব্যানানা রিপাবলিক নয়, ভারত একটা উদীয়মান আর একটা শক্তি, সুপার পাওয়ার। তাদের ইকোনমিক্যালি, তারপরে মিলিটারিলি তারা সুপার পাওয়ার হতে যাচ্ছে বা হয়ে গেছে। আর তাছাড়া এই যে 200 কোটি বা 180 কোটি মানুষের যেটা মার্কেট, এইটার ইন্টারেস্ট আমেরিকার রয়েছে, চায়নার রয়েছে, রাশিয়ার রয়েছে। এই মার্কেটটাকে এই 3 সুপার পাওয়ার কেউ হারাবে না। তো কাজেই আমেরিকা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই উল্টাপাল্টা কথা বলুক না কেন, এবং লোয়ার লেভেলের যে সমস্ত ডিপ্লোম্যাট তারা যাই বলুক না কেন, হোয়াইট হাউস বুঝতে পেরেছে যে ভারতকে খেপিয়ে এশিয়াতে, প্রশান্ত মহাসাগরে বা বঙ্গ উপসাগরে তাদের স্বার্থ রক্ষা হবে না, চায়না বিরোধী তাদের যে প্ল্যান সেটা রক্ষা হবে না। যা কিছু আদায় করতে হয় সহজ পন্থা হলো ভারতের সাথে বন্ধুত্ব করে, ভারতের স্বার্থে, বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে ভারত যা চায় সেটাকে সমর্থন করে। আমি বলেছি, আমি যতটুকু জেনেছি আমেরিকা সেটা বুঝতে পেরেছে। 2-1 দিনের মধ্যে এই ব্যাপারে একটা ফাইনাল সিদ্ধান্ত হবে এবং তার ফলাফল আমরা দেখতে পাবো খুব শীঘ্রই। এবং এমনও হতে পারে যে 12 তারিখের আগেই এই নির্বাচন বন্ধ হবে এবং অলরেডি আমরা বাজারে বা মিডিয়াতে যে নিউজ শুনতে পাচ্ছি যে ইলেকশন হবে জুন জুলাইয়ে, ইউনূস সরকারের পতন হবে কয়েকদিনের মধ্যেই, এবং সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হবে, যেখানে আওয়ামী লীগ সহ সবাই অংশগ্রহণ করে পারবে। এটা নিয়ে ভীষণ গুজব হচ্ছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং ওয়াশিংটনে এটা নিয়ে ডিসকাশন হবে, সিদ্ধান্ত হবে 2-1 দিনের মধ্যে। কাজেই এত নৈরাশ্যের মধ্যেও আমি আশাবাদী যে বাংলাদেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। 18 মাসে অনেক নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা সবাই নির্যাতিত হয়েছে। কিন্তু এর অবসান হবে আমার দৃঢ় বিশ্বাস, কারণ বাংলাদেশের ইতিহাস তাই বলে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একদম শেষ। প্রিয় দর্শক, আমরা ইউরোপে, ব্রিটেনে বা আমেরিকাতে একটা কথা শুনি সবসময়, সরকার বলে যে প্রত্যেকটি নাগরিকের ঋণ মুক্ত থাকার অধিকার আছে। সরকার বিভিন্নভাবে সহযোগিতা করে, কেউ যদি ঋণগ্রস্ত হয়ে পড়ে সরকার তার সহযোগিতা করে তাকে ঋণ থেকে উদ্ধার করার জন্য। আর আমাদের বিশ্বের শান্তির নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবের ঘোষণা যে সবার অধিকার আছে ঋণ পাওয়ার, মানে তিনি সেই পুরা জাতিকে ঋণগ্রস্ত করার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই যেন ঋণ নেয় সেই ব্যবস্থা করে যাবেন, এইটা হয়তো আমরা দেখছি এরই মধ্যে। আগামীতে হয়তো এমন একটি আরো করুণ একটি চিত্র আমরা দেখতে পাবো বাংলাদেশে। তো আমরা আশা করব বাংলাদেশের মানুষ এই বিপদ থেকে মুক্ত হবেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। জনাব ডক্টর নুরনবী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সাথে সামনে আসবো আমাদের নতুন কোনো অতিথি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং